আচ্ছা, ফার্স্ট থিং যেটা আমি পড়াবো আজকে, এটা হচ্ছে হাই এনার্জি ফসফেট। এটা দেখতে পাচ্ছিস, হাই এনার্জি ফসফেটস ইন বায়োকেমিস্ট্রি। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার পাচ্ছি দেখতে। হ্যাঁ, ওটা একটু বলিস, আমি তো বুঝতে পারি না, আমার অনলাইন ভাল লাগে না, আমি তাই জন্যই অফলাইন নেবো তোদের পরে। আচ্ছা, প্রথমে হচ্ছে হোয়াট আর হাই এনার্জি ফসফেটস ইন বায়োকেমিস্ট্রি। হাই এনার্জি ফসফেট মানে একটা ফসফেট কন্টেনিং, ইটস আ ফসফেট কন্টেনিং কম্পাউন্ড, হ্যাঁ, whose bond has got high amount of energy stored. So it is in a very tense state. A little bit of, if you crack it open, immediately a lot of energy is released, and this is important to do lots of work. So these molecules, they store energy in these bonds. So these store energy in these bonds, and these between the phosphate groups. আমরা এবারে স্ট্রাকচারটা দেখবো। এই যে দেখছো এই ফসফেট, এই যে চকচক করছে, এইগুলো হচ্ছে সব ফসফেটস। হ্যাঁ, এই যে বন্ডটা মাঝখানে এই দুটো কম্পাউন্ডের মধ্যে, দিস স্টোরস আ লট অফ এনার্জি। So the more phosphate groups a molecule has, the higher energy it stores, making them essential reservoirs or vehicles for energy transfer in every biological processes. এবারে পরেতে যে দেখি, ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ হাই এনার্জি ফসফেটস। তো তোদের সিলেবাসে মোস্টলি প্রিডমিনেন্টলি রয়েছে এটিপি। It is the most widely known energy compound. It consists of কি থাকে ফার্স্টে, একটা an adenine base, has got a ribose sugar and 3 phosphate groups. When the terminal phosphate is broken by hydrolysis, মানে জল দিয়ে ভাঙা হচ্ছে, approximately 30.5 kilojoule mole of energy ছাড়ে। সিমিলারলি জিটিপি যেটা রয়েছে, অ্যাডেনিনের জায়গায় রয়েছে গুয়ানিন, রাইবোজ আর এরকম আর তোমার তোর ফসফেটটা, এটা ভাঙলে 29 কিলোজুলস পার মোল ছাড়া হয়। আর ইউটিপি আছে, সিটিপি রয়েছে, যেগুলো ভাঙলে 25.5 কিলোজুলস পার মোল আর 28.0 কিলোজুলস পার মোল এনার্জি ছাড়া হয়। এটিপি স্ট্রাকচারটাতে দেখা যায়। তো ফার্স্টে এইটা হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাডেনিন, যে নাইট্রোজেনাস বেস যেটা ডিএনএ তে থাকে। হ্যাঁ, ডিএনএ আরএনএ, এই অ্যাডেনিন এটিজিসি, সেই অ্যাডেনিনের এই বিশাল ডবল, এটাকে বলা হয় ইটস আ পিউরিন। ডবল রিং থাকে, পিরিমিডিনে সিঙ্গেল রিং থাকে, and that is attached to a ribose sugar.
রাইবোজ সুগার মানে 5টা কার্বন থাকে তার গায়ে। এটা 1 2 3 4, আরেকটা 5th কার্বন হচ্ছে এইটা। এইখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর 5 নম্বর কার্বনটা উপরে থাকে। এবারে প্রথম কার্বনের সঙ্গে যেটা অ্যাটাচ থাকে হচ্ছে নাইট্রোজেনাস বেসটা। আর এই 5 নম্বরের এটার সঙ্গে থাকে হচ্ছে 3টে ফসফেট চেন। প্রথম ফসফেট চেনটাকে বলা হয় আলফা ফসফেট, সেকেন্ডটাকে বলা হয় বিটা ফসফেট, তারপরেরটাকে বলা হয় গামা ফসফেট। এটা হচ্ছে ট্রাইফসফেট বন্ড। এই যে ওটা রয়েছে এখানে সব একটা করে নেগেটিভ সাইন আছে। এখানে এটা হচ্ছে ডেল নেগেটিভ, এখানেও আরেকটা ডেল নেগেটিভ রয়েছে। এটাও একটা ডেল নেগেটিভ, আর এইখানে সব মাইনাস রয়েছে। ঠিক আছে, তার মানে এই রিজনটাতে খুব কনসেন্ট্রেটেড থাকে হাই নেগেটিভ চার্জ। এইরকম বন্ডস গুলোকে বলা হচ্ছে ফসফো অ্যানহাইড্রাইড বন্ড, ওপি, এই যে বন্ড গুলো ফসফো অ্যানহাইড্রাইড বন্ড, আর অনেকগুলো থাকলে ফসফো ডাই এস্টার বন্ড। তো এই ফসফো অ্যানহাইড্রাইড বন্ডেতে এখানে এত নেগেটিভ চার্জ রয়েছে, এদের মধ্যে প্রচন্ড রিপালশন, এটা একটা ভীষণ নেগেটিভলি। তো এই বন্ডটার উপরে প্রচন্ড স্ট্রেস পড়ে। যেই একটা ওয়াটার মলিকিউল অ্যাটাক করে এই জায়গাটাকে, এইটা ভেঙে যায়, আর 30 কিলোজুলস পার মোল এনার্জি ছেড়ে দেয়। এটাতেও এনার্জি আছে, এই বিটা বন্ডেতেও আছে, আর অ্যালফা বন্ডটাতেও এনার্জি রয়েছে, কিন্তু ফার্স্ট ভাঙে হচ্ছে এটিপি, তাতে 3টে থাকে। তো এই স্ট্রাকচার অফ এটিপিটা কি ক্লিয়ার? হ্যাঁ না বলে দিস আমাকে। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এবারে মেকানিজম অফ এনার্জি ট্রান্সফার। এটাতে দেখা যাচ্ছে এনার্জি from high energy phosphates like ATP powers various cellular process through different mechanism. প্রথমটা হচ্ছে ATP হাইড্রোলিসিস। এটা হচ্ছে প্রাইমারি মিনস বাই উইচ এনার্জি ইজ রিলিজড ফর সেলুলার ওয়ার্ক। যেরকম প্রত্যেকটা বডির মেটাবলিক প্রসেস লাইক গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, সবেতেই এই এনার্জির দরকার পড়ছে। হ্যাঁ, সেকেন্ড জিনিস দরকার হচ্ছে হাই এনার্জি বন্ড মাসেল কন্ট্রাকশনে। থার্ড জিনিস যেটা দরকার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সোডিয়াম পটাশিয়াম এটিপি ট্রান্সপোর্ট, মানে अगेंस्ट দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যদি কোনো আয়নকে বাইরে ঠেলা হয় এখানে এনার্জি লাগে। আর বায়োসিনথেসিস, এই যে তোমার ডিএনএ সিনথেসিস হচ্ছে, ডিএনএ পলিমারেজ তৈরি হচ্ছে, হ্যাঁ, সেইগুলোর জন্য তোমার দরকার হয় এই এটিপি, এটিপি জিটিপি সিটিপি। তোমার যে ডিএনএ পরপর পরপর সিনথেসাইজ হচ্ছে, এইগুলো তো নিউক্লিওটাইড থেকে তৈরি হচ্ছে, এই নিউক্লিওটাইড ভেঙে সেই এনার্জিটাতে তৈরি হচ্ছে। তারপরে আমরা যাচ্ছি কিভাবে রেগুলেশন অফ হাই এনার্জি ফসফেট লেভেলস হয়। প্রথম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, আর আরেকটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এই দুটোর মধ্যে এটা একটা খুব প্রিয় কোয়েশ্চেন আসে, হোয়াট ইজ ডিফারেন্সিয়েট বিটুইন অক্সিডেটিভ ফসফোরাইলেশন অ্যান্ড সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এটা একটা ভীষণ মানে যাকে বলে বিউটিফুল কোয়েশ্চেন আসে। তো এই কোয়েশ্চেন এর উত্তর হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইন দ্য মাইটোকন্ড্রিয়াতে তৈরি করে,
তো এইখানে কি হচ্ছে, ইলেকট্রনস আর ট্রান্সফার্ড ভায়া ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন টু জেনারেট এটিপি। এটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরিলেশন, এটাও পড়াবো, কিন্তু তার আগে পড়ানোর আগে আমি তফাৎটা বুঝেছি। আর সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন হচ্ছে এটিপি ইজ ডাইরেক্টলি সিনথেসাইজড বাই দ্য ট্রান্সফার অফ ফসফেট গ্রুপ টু এডিপি ডিউরিং গ্লাইকোলাইসিস এন্ড সাইট্রিক অ্যাসিড সাইকেল। মানে মেটাবলিক পাথওয়ে লাইক গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেলে যে এটিপিটা তৈরি হচ্ছে, এডিপিতে ফসফেট যুক্ত হয়ে এনার্জি যুক্ত হয়ে সেইটাকে বলা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। অক্সিডেটিভ ফসফোরিলেশন মাইটোকন্ড্রিয়াল ইলেকট্রন চেনের যে সব মেশিনারি আছে, ওরা ওই ইলেকট্রন ট্রান্সফার করতে করতে ইলেকট্রন একটু এনার্জি ছাড়তে 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 মানে স্টোর করতে করতে একটা গ্রেডিয়েন্ট তৈরি করছে, সেই গ্রেডিয়েন্টটা একটা টারবাইনকে ঘোরাচ্ছে, সেই টারবাইনটা ঘুরিয়ে যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটা এডিপি কে ফসফোরিলেট করাচ্ছে। ওটা সাবস্ট্রেট থেকে নিচ্ছে না, ইলেকট্রন থেকে নিচ্ছে, তাই জন্য অক্সিডেশন স্টেট হচ্ছে, ওটাকে অক্সিডেটিভ ফসফোরিলেশন বলা হচ্ছে। আচ্ছা, ব্যালেন্স বিটুইন এটিপি সিনথেসিস এন্ড ডিগ্রেডেশন ইজ crucial for maintaining cellular function and preventing energy depletion. এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা বুঝতে পারবে যে খুব বেশি এটিপি হলে রাত্রিরে আর তুমি ঘুমোতে পারবে না, ঠিক আছে? ভীষণ এনার্জি যদি শরীরে ঘুরে বেড়ায়, তুমি কি আর ঘুমোতে পারবে? বডি ক্যানট টেক রেস্ট। হয়তো তুমি এনার্জি পাচ্ছ না কিন্তু খুব প্রবলেম, তখন ওটা কি হয়, এক্সেস এনার্জিটা ওটা ইউটিলাইজ করে সেই গ্লুকোজ হয়ে লিভারে গ্লাইকোজেন হয়ে স্টোর হয়ে থাকে। আবার যখন কাজ করছো বা পড়াশোনা করছো, তখন আবার ওখান থেকে ব্রেকডাউন হয়ে সেটা আবার বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, তাই জন্য এটার একটা কিন্তু শরীরের মধ্যে চিরকাল ব্যালেন্স আছে। খুব এনার্জি মানেই যে খুব হেলদি তা নয়, কিন্তু তোমাকে একটা টাইমেতে এনার্জিকে শাট ডাউন করতে হয়, নয়তো সব পুড়ে জ্বলে পুড়ে যাবে। আরেকটা হচ্ছে ক্রিয়েটিন ফসফেট শাটেল। মাসেল সেলের মধ্যে ক্রিয়েটিন ফসফেট act as a rapid source of phosphate for ATP generation during short bursts of intense energy. তুমি হঠাৎ দৌড়ে বাস ধরতে যাচ্ছ, সেই সময় তোমার এই এটিপি কে হাইড্রোলাইজ করে, তখন ক্রিয়েটিন ফসফেট, এটিপি তো রয়েছে, ক্রিয়েটিন ফসফেট মাসেলের মধ্যে স্টোর থাকে, সেখান থেকে সেই ফসফেট গুলোকে ভেঙে এনার্জি নিয়ে কাজ করে, তখন বডি দেন স্টার্টস টু ওয়ার্ক দেন। আচ্ছা, তোরা সবাই বাংলা বুঝিস তো, হ্যাঁ কি না বলিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, এইবারে তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, যেটা ইলেকট্রন ট্রান্সপোর্টের ফসফোরিলেশন হয়। জিনিসটা গ্লাইকোলাইসিসেতে কি ইনপুট দুটো এটিপি খরচ হয়, দুটো ইনপুট এটিপি হয় আর 4টে এটিপি তৈরি হয়, আর তার মানে দুটো এটিপি নেট। এটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন, আর এটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ওটাতে কি হয়, NADH আর FADH2 এদের মধ্যে হাই এনার্জি ইলেকট্রনটা একটা স্টেপ, এই প্রত্যেকটা স্টেপেতে এনার্জি ছাড়তে ছাড়তে যায়, একটা স্টেপ পরের স্টেপ এনার্জি ছাড়তে ছাড়তে যায়। এই এনার্জিটা একটা গ্রেডিয়েন্ট তৈরি করে, সেইখান থেকে কি করে, এইখানে 32 এটিপি জেনারেট করে। এটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা বোঝানোর চেষ্টা হচ্ছে ওই ছবিটাতে। সেটা কিন্তু তৈরি হয় কিন্তু এই যে দুটো পাইরুভেট, যেটা ফার্স্টে গ্লাইকোলাইসিসেতে কি হয়, গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয়, পাইরুভেট ক্রেবস সাইকেল থেকে NADH আর এই FADH2 এইটা তৈরি করে, NADH আর FADH2 তৈরি করে। সেইটার এনার্জিটা ভাঙতে ভাঙতে ইলেকট্রনটাকে ঢুকিয়ে দেয়, সেই এনার্জিটা আলটিমেটলি এই এটিপিটা তৈরি করে। আচ্ছা, তাহলে এদের কাজটা কি? প্রথম হচ্ছে এনার্জি স্টোরেজ অ্যান্ড ট্রান্সফার, তাই জন্য ওকে বলা হয় এনার্জি কারেন্সি। ক্যাটাবলিক পাথওয়ে ব্রেক ডাউন গ্লুকোজ টু রিলিজ এনার্জি স্টোরড অ্যাজ এটিপি। অ্যানাবলিক কিছু গড়ার জন্য এটিপি হাইড্রোলিসিস করে তৈরি করতে হবে।
high energy phosphates for biosynthesis as well as metabolic regulation. এটিপি বেশি থাকা মানে বেশি এনার্জি, তখন কিন্তু আরো সেটাকে বেশি এটিপি হলে গ্লাইকোলাইসিসকে প্রমোট করবে বডিকে এনার্জি দেওয়ার জন্য। আর এডিপি বেশি মানে কি হলো, এটিপি কম রয়েছে। আচ্ছা একটা জিনিস তোমাকে আমি বোঝাচ্ছি, এটিপি যদি হাই মানে কি, এর মানে হচ্ছে বডিতে প্রচুর এনার্জি আছে ভাই, আর এটিপি তুমি তৈরি করো না, সেলকে বলে দিল আর এটিপি তৈরি করো না, প্রচুর এটিপি রয়েছে। তখন কি হলো, গ্লাইকোলাইসিস থেমে গেল, ক্রেব সাইকেল থেমে গেল বা কমে গেল। হ্যাঁ, তার মানে বডির এক্সেস এনার্জি আছে, তখন আর গ্লাইকোলাইসিস করে এটিপি তৈরি করবে না। তাই জন্য এটিপি একটা নেগেটিভ রোল প্লে করছে এই গ্লাইকোলাইসিসকে থামানোর জন্য। আর এডিপি যদি বেশি থাকে, তোরা কেউ বলতে পারবি এডিপি বেশি থাকা মানে কি? বল কেউ একটা। এডিপি বেশি থাকা মানে হচ্ছে বডির এনার্জি স্টেট কম, মানে আরো এটিপির প্রয়োজন রয়েছে। তো এডিপি কি করবে, স্টিমুলেট করবে গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট আরো কারণ আমার এটিপির দরকার। হ্যাঁ, তাই জন্য মেটাবলিক রেগুলেশন, যে কখন হবে কখন হবে না গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল বা অন্য আদার বায়ো কেমিক্যাল পাথওয়েজ, সেটা কিন্তু এটিপি এডিপি রেশিও বলছে। এবারে যদি এটিপি এডিপি রেশিও হাই মানে এটিপি বেশি এডিপি কম, তার মানে হচ্ছে যে এবারে আর করিস না। সুতরাং এই এটিপির অ্যামাউন্টটা ভীষণ ইম্পর্টেন্ট বডির জন্য। আচ্ছা, আদার হাই এনার্জি ফসফেটস আমি একটা লিস্ট বানিয়েছি, যেরকম সিটিপি আছে, ইউটিপি আছে, ডিএটিপি, ডিএনএ তে ডিএটিপি, ডিজিটিপি, ডিসিটিপি, ওটাও রাফলি দেখবি সবাই মোটামুটি সেম অ্যামাউন্ট অফ এনার্জি দেয়। আচ্ছা, এটিপি অ্যানালগসও রয়েছে, এএমপি, পিএনপি, এইসব অ্যানালগস রয়েছে, এগুলো রিসার্চ টুলসে ইউজ করা হয়। সো এটিপি ইজ দ্য মোস্ট ওয়েল নোন হাই এনার্জি ফসফেট। তাই জন্য বলে এটিপি দ্য এনার্জি কারেন্সি অফ লাইফ, টাকা পয়সা। আরেকটা রয়েছে ক্রিয়েটিন ফসফেট। ক্রিয়েটিন ফসফেট ফসফোক্রিয়েটিনিন বলে, মাসেলের এনার্জি র্যাপিড রিজার্ভিয়ার। এটিপি যখন ফুরিয়ে যাচ্ছে, ঝপ করে এটিপি ফুরিয়ে গেছে, যখন তুমি দৌড়চ্ছ তখন এনার্জিটা ক্রিয়েটিন ফসফেট দিচ্ছে। ক্রিয়েটিন তখন দিচ্ছে ততক্ষণে এটিপি আরো তৈরি হয়ে যাচ্ছে বডির জন্য। আর একটা শর্ট টার্ম এনার্জি সলিউশনের জন্য ক্রিয়েটিন ফসফেট। তো এই জিম টিমেতে এরা সব ওই ক্রিয়েটিন ফসফেট, প্রচুর ক্রিয়েটিন সাপ্লিমেন্টস নেয়, যাতে ওইগুলো ফসফোরেটেড হয়ে এদের মাসেলে একটা, ওই যে যখন ভারী ভারী ওয়েট তুলছে একটা সাপ্লিমেন্ট দেয়। হ্যাঁ, তবে বেশি সাপ্লিমেন্ট এগুলো না খাওয়াই ভালো। ইউরিনেতে ক্রিয়েটিনের কন্টেন্ট বেশি হয়ে যাবে, ইউরিনকেও তো ফিল্টার করতে হবে যা খাচ্ছ। হ্যাঁ, তো কিডনি যখন কাজ ঠিক করে না, ব্লাডেতে ক্রিয়েটিন লেভেলটা চেক করে, ওটা তখন বেড়ে যায়। এমনি হার্মফুল নয় ওটা, কিন্তু এটার আইদার তুমি ক্রিয়েটিন সাপ্লিমেন্ট বেশি খাচ্ছ, বা তুমি তোমার কিডনি ঠিক করে ক্রিয়েটিনটাকে ফিল্টার করে বের করতে পারছে না। আচ্ছা, এটিপির কি কাজ আছে? এই যে স্লাইডিং ফিলামেন্ট থিওরি, মাসেল কন্ট্রাকশনেতে এটিপি খুব দরকার। ওটা এই পাওয়ার স্ট্রোক, এই দেখো এটা হচ্ছে অ্যাক্টিভ মায়োসিন এখানে রয়েছে। হ্যাঁ, এইখানে এটা হচ্ছে তোমার মায়োসিন হেড, মায়োসিনের ওপরে, আর এখানে এটা একটা অ্যাক্টিন ফিলামেন্ট, এর ওপরে এটিপি বাইন্ড করছে, খাপে খাপ খেয়ে যাচ্ছে এখানে। যেই খাচ্ছে তক্ষুনি এটিপির হাইড্রোলিসিসেতে এটা একের ওপরে এক স্লাইড করে যাচ্ছে, এটা স্লাইড করে যাচ্ছে করে মাসেল, মানে একটা তোমার যে কন্ট্রাকশনটা হচ্ছে একটা একটার উপরে স্লাইড করে মাসেল গুলো এই যে নেটওয়ার্কের মতন থাকে, মাঝখানে ঢুকে যাচ্ছে।
তাই জন্য মাসেল কন্ট্রাক্ট করছে, আবার রিল্যাক্সেশনের সময় রিল্যাক্স হয়ে যাচ্ছে। কিন্তু এই প্রসেসটাতে এই এটিপি অ্যাক্টিভ মায়োসিন হেড, এইখানে এটিপির কাজ হচ্ছে। সেকেন্ড, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই চ্যানেলটাকে বলে সোডিয়াম পটাশিয়াম এটিপেজ চ্যানেল। নর্মালি এটা সোডিয়ামের গল্পটা তোমাকে আমি বলছি। এইখানে তিনটে সোডিয়াম, সোডিয়াম সেলের বাইরে হ্যাঁ বেশি থাকে, ভেতরে কম থাকে। নার্ভ ইম্পালসের টাইমের কথা ভাব। সোডিয়াম সেলের ভেতরে বেশি থাকে, বাইরে কম থাকে। পটাশিয়াম শরীরের ভেতরে বেশি থাকে, বাইরে কম থাকে। তো ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে বাইরে থেকে ভেতরে সোডিয়াম ঢুকে যায়, কিন্তু তাকে ঢুকতে দেয় না। কিন্তু তোমার কাজ হচ্ছে কন্ট্রাকশনের জন্য এই সোডিয়ামটাকে আগেন্স্ট দ্য কনসেন্ট্রেশন কম থেকে বেশির মধ্যে ঢোকানো। তো সেইখানে এটিপি যুক্ত হয়ে যায়, হাইড্রোলিসিস হয়। সেই এনার্জিতে কি করে, এই চ্যানেলটাকে খুলে সোডিয়ামকে এর মধ্যে ট্র্যাপ করে বাইরে বের করে দিচ্ছে। সেই মুহূর্তে দুটো পটাশিয়াম ঢুকে পড়ে। হ্যাঁ, আবার এই এডিপি হাইড্রোলিসিস হয়ে, মানে এই এডিপিটাই হাইড্রোলিসিস, সেই এনার্জিটাতে পটাশিয়াম ঢুকে পড়ে, আবার এটা বন্ধ হয়ে যায়। এটা বন্ধ হয়ে যায়, ভেতরে দুটো পটাশিয়াম ছেড়ে দেয়। হ্যাঁ, আবার এটিপি বাইন্ড করে এই একই জিনিস, এটাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এটা ক্লিয়ার? আর বায়োসিনথেসিস, এই দেখো রাইবোজোম বাইন্ড করছে এমআরএনএ এর উপরে, প্রোটিন তৈরি করছে, এটাতেও কিন্তু এটিপি খরচ হচ্ছে। যে এটা এটিপি না, ওটাতে জিটিপি খরচ হচ্ছে। আচ্ছা, গ্লাইকোলাইট, এটা এটা হচ্ছে মেটাবলিক পাথওয়েজ এন্ড এটিপি জেনারেশন। গ্লাইকোলাইসিসেতে অ্যানারোবিক, এটা ছোট করি, মাত্র দুটো হয়। গ্লাইকোলাইসিস প্লাস পাইরুভেটেতে আরেকটু বেশি, 10টা হয়, 10টা 12টা হয়। হ্যাঁ, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে প্রায় 32টা মতন হয়, কমপ্লিটটাতে 32টা হয়। তো এটা হচ্ছে কত এটিপি কোন এটাতে খরচ হচ্ছে। তাহলে ইম্পর্টেন্স এন্ড অ্যাপ্লিকেশন, মেডিকেল সিগনিফিকেন্স আছে, ইটস ইউজড অ্যাজ আ রিসার্চ টুল, স্পোর্টস পারফরমেন্সে দরকার, বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশনস এতে দরকার। এটা হচ্ছে এই হাই এনার্জি ফসফেটের কাজ। আচ্ছা, তোরা কি এটা বুঝতে পারলি আজকের ক্লাসটা? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে, তোরা হ্যাঁ হ্যাঁ না বলিস। তোদের কোনো প্রশ্ন আছে? নেই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি ফ্রাইডেতে আবার ক্লাস নিচ্ছি বলছি, মানে তোদের গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল এগুলো পড়াবো। ঠিক আছে, আমি নোটসটা পাঠিয়ে দিয়েছি অলরেডি গ্রুপে। ঠিক আছে স্যার, ওকে। ওকে।